তুর্য তাকিয়ে দেখে সাগর পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। সাগর তুর্যকে বলে উঠে, সাগর, পানিটা খেয়ে নাও। আমার মনে হচ্ছে এই মুহূর্তে তোমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই পানিটা নিয়ে এলাম। আর নিজেকে কন্ট্রোল করো, এভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে যেন গিলে খাবে। নজর ঠিক করো ভাই, নয়তো নজর লেগে যাবে। সাগরের কথায় তুর্য বাঁকা হেসে বলে উঠে, তুর্য, আর বলিস না, ওকে দেখলে আপনা আপনি আমার চোখ দুটি বেহায়া হয়ে যায়, মন চায় সারাক্ষণ দেখতে থাকি। এই বলে দুজন হেসে দেয়। সবাই রওনা হয়ে শপিং করার উদ্দেশ্যে। সবাই যার যার পছন্দের কেনাকাটা করছে, কিন্তু নীরা কিছুই পছন্দ করতে পারছে না। তার কেমন সবকিছু তালগোল লাগছে, আর তা তুর্য দূর থেকে দেখতে পাচ্ছে। সে নীরার পাশে এসে দাঁড়ায়। তুর্য, কিরে, তুই এভাবে বসে আছিস কেন? কিছু নিস না কেন? নীরা, কোনটা নিব কিছুই বুঝতে পারছি না। তুর্য মুচকি হেসে নীরার জন্য জামা পছন্দ করতে শুরু করে। সব কেনাকাটা শেষ করতে করতে অনেক সময় লেগে যায়, তাই তারা সিদ্ধান্ত নেয় রেস্টুরেন্টে কিছু খেয়ে তারপর বাড়ি যাবে। সবার খাওয়া দাওয়া শেষ হলে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। রাতে নীরা রুমে যায়। তার চোখ বিছানায় যেতেই একটা প্যাকেট দেখতে পায়। সে কৌতূহল নিয়ে প্যাকেটটা খোলে কি আছে দেখার জন্য। প্যাকেটটা খুলতেই তার চোখ বিলম্বে হা হয়ে যায়। একটা খুব সুন্দর কালো রঙের সিল্কি শাড়ি, অসম্ভব সুন্দর দেখতে শাড়িটা, সাথে কাচের কালো রঙের চুড়ি, সাথে একটা ভাঁজ করা কাগজ। সে কাগজটা খুলে দেখতে পায়, আমার রঙের, তোমায় রাঙাতে চাই, তাই তো এই উপহার। মায়াবিনী সাজবে কি আমার রঙে? আমার এই তৃষ্ণতা চোখ দুটি গভীর আগ্রহ নিয়ে আছে তোমাকে এই রূপে দেখার জন্য। যদি তোমার মন চায় তাহলে কোনো একদিন নিজেকে সাজিয়ে নিও আমার রঙে। নীরা লেখাগুলো পড়ে মুচকি হাসে। হয়তো বুঝতে পেরেছে এইসব কার কাজ। সে সেই প্যাকেটটা আলমারিতে ঢুকিয়ে রাখে। পরের দিন নীরা কলেজে যায়, ক্লাস করে, লাঞ্চ টাইমে ক্যান্টিনে যায়। যাওয়ার সময় কারো সাথে ধাক্কা লেগে যায়। নীরা তাকিয়ে দেখে সাকিব। সাকিব নীরাকে দেখার সাথে সাথেই তার মুখ কেমন চুষে যায় এবং তার চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে। নীরা সাকিবের এই অবস্থা দেখে কুঁচকে তাকায়। কিছু বলতে যাবে তখনই সাকিব বলে উঠে, সাকিব, সরি ভাবি, আমি দেখতে পাইনি। আর কিছু বলতে না দিয়েই সেখান থেকে এক প্রকার ছুটে পালায়। আর এদিকে তো নীরা আর শ্রাবন্তী হা করে তাকিয়ে আছে সাকিবের যাওয়ার দিকে। কি বলে গেল এটা সাকিব? তাদের মাথার উপর দিয়ে গেল মনে হচ্ছে। শ্রাবন্তী অবাকতার রেশ কাটিয়ে বলে উঠে, শ্রাবন্তী, এ আমি কি শুনলাম? নীরু, সাকিব ভাইয়া তোকে ভাবি ডাকলো? কাল না তোকে বউ বানাতে চাইছিল, আর তোকে ভাইয়ের বউ মানে ভাবি বানিয়ে দিল? নীরা, এর আবার হঠাৎ করে কি হলো? কিছু বলতে না দিয়েই হনহন করে চলে গেল, ব্যাপার কি? শ্রাবন্তী এবার বলে উঠে, শ্রাবন্তী, আচ্ছা চল এখন আমরা যাই, পরে একবার দেখা হলে না হয় এমন করার কারণ জেনে নেওয়া যাবে। নীরা, আচ্ছা চল যাই। এই বলে তারা চলে যায়। আর এদিকে সাকিব যেতে যেতে ভাবতে লাগলো গতকালের কথা। সে কলেজ শেষ করে যখন বাড়ির দিকে যাচ্ছিল, হঠাৎ কেউ একজন এসে তার মুখে কিছু একটা চেপে ধরে, যার কারণে সাকিব ঢলে পড়ে। যখন সাকিবের শান ফিরে তখন দেখতে পায় সে হাত বাঁধা পা বাঁধা অবস্থায় চেয়ারের সাথে বাঁধা একটা খালি রুম। রুমটা একদম খালি, কোনো আসবাবপত্র নেই, শুধু রুমটার কোনায় একটা টেবিল রাখা। সাকিব বুঝতে পারে না কে তাকে এখানে এনেছে, আর কেনই বা এখানে আনা হয়েছে, সে কি করেছে। তার ভাবনার মাঝেই খট করে দরজা খোলার আওয়াজ পায়। সে ভাবনা থেকে বেরিয়ে দরজার দিকে তাকায়। তাকিয়ে দেখতে পায় কালো মাস্ক এবং কালো হুডি পরা একজন দরজা ঠেলে ভিতরে ঢুকছে। লোকটাকে দেখে সাকিবের একটু ভয় হয়। লোকটা তার সামনে এসে দাঁড়ায়। সাকিব লোকটাকে নিজের কাছে আসতে দেখে কিছুটা সাহস নিয়ে আমতা আমতা করে বলে উঠে, সাকিব, কে আপনি? আর আপনি আমাকে কেন এখানে এনেছেন? লোকটা
শাস্তি দিতে লোকটার কথায় সাকিব কিছুটা ঘাবড়ে যায় এবং বলে, সাকিব, কিসের শাস্তি? আমি কি করেছি? নীরার একটা ছবি দেখিয়ে বলে লোকটা, বলে উঠে লোকটা, তোর সাহস কি করে হয় এই মেয়েটাকে ফুল দেওয়ার? আবার ভালোবাসার কথাও বলেছিস। তুই জানিস ওকে ভালোবাসার অধিকার শুধু আমার আর কারো নয়। না, সেই অধিকার আমি কাউকে দেব। কিন্তু তুই সেই সাহস দেখিয়েছিস। এর জন্য তোর তোর শাস্তি পেতেই হবে। সাকিব কিছুটা ভয় নিয়ে বলে উঠে, সাকিব, নীরা আপনার কি হয়? তুজ্জ আমার জান, আমার কলিজা, আমার হৃৎপিণ্ড, আমার বউ। ও আমার সব কিছু, বুঝেছিস? ও আমার সব কিছু। এবার সাকিব কাঁদো কাঁদো হয়ে বলে উঠে, সাকিব, দেখুন, আমি জানতাম না নীরা বিবাহিত, তার স্বামী আছে। সত্যি আমি জানতাম না। জানলে আমি কোনোদিন ওকে প্রপোজ করতাম না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আর কোনোদিন এমন করব না। লোকটা কিছুক্ষণ সাকিবের দিকে তাকিয়ে বলে, লোকটা, আচ্ছা যা, তোকে ছেড়ে দিব যেহেতু এত করে বলেছিস। ওর আশেপাশে যেন তোকে না দেখি। আর যদি দেখাও হয়ে যায় তাহলে ভাবি বলে সম্বোধন করবি। মনে থাকবে তোর? সাকিব উপর নিচ মাথা নাড়ায়, মানে তার মনে থাকবে। আর লোকটা কথা মতো সাকিবকে ছেড়ে দেয়। সাকিব এসব ভাবতে ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলে, যাকে সে ভালোবেসে স্বপ্ন দেখেছিল বউ, আর সে হয়ে গেল আজ ভাবি। কেটে যায় দুদিন। আজ আশার গায়ে হলুদ। বাড়িতে অনেক মেহমান এসেছে। বাড়িটা পুরোই হই হুল্লোড়ে মেতে উঠেছে। তুজ্জোর মামার বাড়ির সবাই এসেছে। তুজ্জের নানিও এসেছে। তুজ্জের নানি নীরাকে খুব পছন্দ করে। এই বাড়িতে আসলেই সে সর্বপ্রথম নীরার সাথেই দেখা করতে চায়। আর নীরা ওনাকে পেলে আনন্দে মেতে উঠে। তার থেকে গল্প শুনে নানা রকম গল্পে মেতে উঠে। আর উনিও হাসি মুখে গল্প শোনাতে থাকে ওনাদের কিভাবে বিয়ে হয়েছিল, নানা কি তাকে ভালোবাসে বিয়ে করেছিল নাকি, এরকম বিভিন্ন প্রশ্ন করত। আর উনিও বলতেন। জাবেদা খাতুন নীরাকে দেখে মুখে হাসি ফুটিয়ে বলে উঠেন, জাবেদা খাতুন, কি গো সুন্দরী, কেমন আছো? তুমি তো দেখছি দিন দিন আরো সুন্দরী হয়ে উঠছো। তো এই সুন্দরের রহস্য কি? নীরা নানির কথায় রসিকতায় বলে উঠে, নীরা, ভালো আছি নানি। আর শোনো, আমার এই সৌন্দর্যের রহস্য হচ্ছে আমি আমার স্পেশাল মানুষের ভালোবাসা পাচ্ছি, তাই দিন দিন সৌন্দর্য বেড়ে যাচ্ছে, বুঝলা বুড়ি? নীরার কথায় নানি হেসে উঠে। আর পাশ দিয়ে তুজ্জো যাচ্ছিল। সে নীরার বলা স্পেশাল মানুষের কথা শুনতে পায়। সে রাগে নীরার দিকে তাকায়। নীরা সেদিকে তাকাতেই তার হাসি মুখটা চুষে যায়। তুজ্জো এখনো তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন ওই দৃষ্টি দিয়েই তাকে বশ করে দিবে। নীরা ভয়ে ডুকরে গিয়ে না জানি এই সাইকোটা কি করে তার সাথে যেভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন তাকে এখানে জ্যান্ত মাটি দিয়ে দিবে। নীরা তুজ্জের থেকে চোখ সরিয়ে না চাইলেও নানির সাথে কথা বলতে থাকে, কিন্তু সে কখনো ভয়ে রয়েছে। কিছুক্ষণ গল্প করে সে নিজের রুমে দিকে যেতে নেয়। তুজ্জোর রুম পেরিয়ে যেতে নিলেই হঠাৎ হ্যাঁচকা টানে কেউ তাকে রুমের ভেতরে নিয়ে দরজাটা বন্ধ করে দেয়। মাহি যে ভয়টা পেয়েছিল সেটাই সত্যি হলো। আজ মনে হচ্ছে তার পৃথিবীতে শেষ দিন। তার সামনে তুজ্জো অগ্নিমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। তাকে আজ সত্যি সত্যি সাইকো মনে হচ্ছে। নীরাকে কিছু বলতে না দিয়েই ঠাস করে চর বসিয়ে দেয়। আর চরটা এতটাই জোরে দিয়েছে যে নীরা ছিটকে গিয়ে পড়ে ফ্লোরে। নীরার মাথাটা বাড়ি খায় সেখানে রাখা টেবিলে। সেখান থেকে কিছুটা রক্ত গড়িয়ে পড়ে। নীরা কান্না করে দেয়। এদিকে তুজ্জের কোনো হুঁশই নেই। সে নীরাকে নিচ থেকে তুলে দুই গালে হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। মাহি ব্যথায় কুঁকড়ে যায়। মাহি কান্না করে দেয়।
তুর্য রাগে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে উঠে তুর্য, এই কে রে তোর স্পেশাল মানুষ? কার সাথে রঙ্গিলা করে বেড়াচ্ছিস? তোর সাহস কি করে হয় অন্য ছেলেদের সাথে এসব করতে? আবার স্পেশালও বলা হচ্ছে। খুব পাকনা গজিয়েছে তোর, তাই না? তোর পাকনা কিভাবে কাটতে হয় তা আমার ভালো করে জানা আছে। এই বলে তুর্য নীরাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নীরা এবার ভাঙা ভাঙা গলায় অশ্রুসিক্ত নয়নে তুর্যর দিকে তাকিয়ে বলে উঠে, নীরা, তুর্য ভাই, তুমি না আমায় ভালোবাসো? এই তোমার ভালোবাসা, তুমি আমায় বুঝলে না তুর্য ভাই। তোমাকে আমি আজ থেকে ঘৃণা করি, ভীষণ ঘৃণা করি তুর্য ভাই। এই বলে নীরা কাঁদতে কাঁদতে দরজা খুলে রুম থেকে বেরিয়ে যায়। নীরা চলে যেতেই তুর্যের হুঁশ আসে সে এতক্ষণ রাগের মাথায় কি করছে নীরার সাথে। ভাবতেই তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। কেন সে তার রাগটা সামলাতে পারলে না? রাগলে সে পুরাই সাইকো হয়ে যায়। নীরার শেষ কথাটা বারবার তুর্যের কানে বাজছে, আমি তোমাকে ঘৃণা করি তুর্য ভাই। তুর্যের বুকটা ধক করে উঠে, অজানা এক ভয়ে তাকে আঁকড়ে ধরছে। তাহলে কি সে তার মিষ্টি পাখিকে হারিয়ে ফেলবে? না, এটা হতে পারে না। নিজেই নিজের চুলের মুষ্টি আঁকড়ে ধরে, জোরে জোরে দেয়ালের সাথে ঘুষি দিতে শুরু করে। হাতের চামড়া ফেটে রক্ত বের হচ্ছে, সেদিকে তার খেয়াল নেই। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। তা হাতের ব্যথায় নয়, তার প্রেয়সীকে হারানোর ভয়। তার হৃদয় ক্ষত বিক্ষত হচ্ছে। তুর্য এবার বিড়বিড় করে বলতে থাকে, তুর্য, জান রে, তুই আমাকে ছেড়ে যাস না জান, আমি মরে যাব রে জান, তোকে ছাড়া এই আমার বেঁচে থাকার একমাত্র কারণ মিষ্টি পাখি। তুর্য কেমন জানি করছে, তার শ্বাস আটকে আসছে। তার এই মুহূর্তে নীরার সঙ্গ চাই, নীরাকে দেখতে চাই, নয়তো সে দমবন্ধ হয়ে মারা যাবে। সে দৌড়ে রুম থেকে বেরিয়ে নীরার রুমের কাছে যায়। দেখতে পায় নীরার দরজা ভিতর থেকে লক করা। তুর্য কাঁদো কাঁদো স্বরে ডেকে উঠে, তুর্য, জান রে, দরজা খুলে দে, আমার ভুল হয়ে গেছে কলিজা, আমি আর এমন করব না কলিজা রে, আমাকে মাফ করে দে, দরজাটা খুলে দে। এই মুহূর্তে তোকে না দেখতে পেলে আমি মরে যাব। সত্যি বলছি জান, আমার কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছি না, আমাকে তোর কাছে টেনে নে না রে জান, আমি আর পারছি না। কিন্তু দরজার অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছে না। তা দেখে তুর্য পাগলের মতো করতে থাকে। সে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে আর বলতে থাকে, তুর্য, এই পাখি, কথা শোন না রে আমার, আমি সত্যি নিঃশ্বাস নিতে পারছি না। এই বলতে বলতে তুর্য নীরব হয়ে যায়। নীরা এতক্ষণ সবই শুনছিল, কিন্তু কিছু বলেনি। তবুও খুব কষ্ট হচ্ছে, কেন তাকে এভাবে মারলো? দোষ না করেও এভাবে মার খেলো, তাকে কেন কিছু বলার সুযোগ দিয়ে নিজের মতো ভেবে নিয়ে সাইকোর মতো আচরণ করলো। বাহিরে নীরব দেখে তুর্যর কথা শোনা যাচ্ছে না, তাই নীরা ধীরে ধীরে গিয়ে দরজাটা খুলে দেয়। আর দরজা খুললেই যা দেখতে পায় তাতে নীরা শব্দ হয়ে যায়। নিমেষে যেন তার পৃথিবী থমকে যায়।